নমস্কার বন্ধুরা, যারা যারা আরআরবি এনটিপিসি এক্সজি এক্সামের প্রিপারেশান নিচ্ছ বা যাদের সামনে এক্সাম আছে, তারা আজকে 100% ভেরিফাইড প্রশ্নপত্র দেখে যাও। কারণ এখান থেকে তোমাদের রিপিট হচ্ছে বা তোমার এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে। তো আজকে কিন্তু 14ই আগস্টের 100% ভেরিফাইড প্রশ্ন তোমরা পাবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট আর থার্ড শিফটের। তো প্রথমেই বলে দিই, যারা যারা এখনও আমাদের বাংলা বাহিনী ব্যাচ এনরোল করনি, তারা কিন্তু 7864812036 নাম্বারে আমাদেরকে পুলিশ লিখে মেসেজ করো, আমরা সেই ডেডিকেটেড গ্রুপে অ্যাড করে দেবো। আর একটা কথা হচ্ছে, যারা যারা চাইছো যে শুধু 15 বছরের সল্ট পেপার মানে নেবে, তারাও কিন্তু এই নাম্বারেই আমাদেরকে মেসেজ করবে পুলিশ পিডিএফ লিখে, আমরা তাদেরকে সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি আছে। আজকের প্রথম প্রশ্ন, কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025 পেয়েছেন? এছাড়া বিশেষ করে কোন ইভেন্ট না এটা হাই জাম্প ইভেন্টটা ছিল, ইভেন্টটার নাম? অ্যান্সার হবে প্রবীণ কুমার। এই রিলেটেড কিছু জেনে নিই। এ দেখো, অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রিলেটেড কোশ্চেন। প্রথমে যেটা সেগুলো হচ্ছে শিফট, প্রতিটা শিফট অনুযায়ী কোশ্চেন আসছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড শিফটে কোশ্চেন। আর নিচেরগুলো হচ্ছে তার রিলেটেড কীরকম কী আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন, এগুলোকে ধরতে পারো। এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসছে অনেক জায়গায়, অনেক পরীক্ষায় কিন্তু এরকম টাইপের হয়। রিলেটেড প্রশ্নগুলো পড়া থাকলে কি আমাদের সুবিধা হয় না, এই টাইপের কোনো প্রশ্ন দিলে আমরা সেটা খুব ভালোভাবে কী করে না আমরা সলভ করতে পারবো বা অ্যান্সার দিতে পারবো পরীক্ষার হলে। তো জেনে নিই এ ব্যাপারে, কোন বছর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রথম দেওয়া হয়েছিল? 1991 সালে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিসের জন্য, এই যে পুরস্কার সম্মান, এটা কিসের জন্য দেওয়া হয়? ক্রীড়াক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য। নেক্সট, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। পাল রাজবংশের বিখ্যাত শাসক কে ছিলেন? ধর্মপাল। পাল যুগে কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এটাকে বিক্রমশীল মহাবিহার বলা হয়। এখানে পাল রাজবংশের বিখ্যাত শাসক তো ধর্মপাল, দেবপাল আছে, মহিপাল, অনেক থাকে, অনেক শাসক থাকে। আর লাস্টের দিকে যে শাসক, ওটা নিয়ে মানে অনেকের কনফিউশন থাকে, মদন পাল, মতান্তরে পলপাল বলা হয়। ওকে, নেক্সট, গ্রেটার চেন্নাই কর্পোরেশন কোন ঐতিহাসিক ভবনে অবস্থিত? রিপন বিল্ডিং। এর রিলেটেড কিছু জেনে নিই। রিপন বিল্ডিং কখন নির্মিত হয়েছিল? 1913 সালে। রিপন বিল্ডিংয়ের স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য কী? ইন্দো সারাসেনিক স্থাপত্যশৈলী। এখানে সবসময় দেখবে ইন্দো কথাটা আমরা লিখি, অনেকভাবে ইন্দো মানে কি বলতে চায়, এটা কি অন্য দেশের নাম বা শর্টকাটে ইন্দোনেশিয়াকে কি ইন্দো বলে? এটা উত্তর হচ্ছে না, সেরকম কনফিউশনে কিছু নাই। এটা হচ্ছে ইন্ডিয়াকেই ইন্দো বলা হয়। আর বিভিন্ন দেশ সারাসেনিক একটা, এটা মিডল ইস্ট বা নর্থ সেন্ট্রাল এশিয়ার যে কান্ট্রি, ওগুলোর কোনো একটা জায়গাকে সারাসেন বলা হয়। এই স্থাপত্যশৈলীটা এখানে মিলিত, মিক্সড স্থাপত্যশৈলী আছে, যেহেতু দুটো নাম আছে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কী ধরনের সংকলন? ছোট কবিতা সংকলন। এই সম্বন্ধে কিছু জেনে নিই। গীতাঞ্জলি গ্রন্থটি কোন ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল? বাংলায়। এর একটা নাম আছে গীতাঞ্জলি, এটাকে বলা হয় ইংলিশে সংস অফারিং। এটা কারণ গীত অঞ্জলি কি যেহেতু, তো এখানে সংস অফারিং বলা হয়। আর এটা সম্বন্ধে আরেকটা কোশ্চেন জেনে নিই। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছে সাহিত্যে 1913। আর এটা মনে রাখবে, এশিয়ার প্রথম নোবেলজয়ী ব্যক্তি এই রবীন্দ্রনাথ ঠাকুরই। আবার প্রথম সাহিত্যিক যদি বলে সাহিত্যের মধ্যে নোবেল পেয়েছে প্রথম, এটা এশিয়ার মধ্যে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, নেক্সট, 78তম কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার কে পেয়েছেন? রবার্ট ডি নিরো। এ সম্বন্ধে কিছু জেনে নিই। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে। 78তম কান চলচ্চিত্র উৎসব কোন সালে হয়েছিল? 2025 সালে। মানে এই যে রানিং বছর, এটা 2000, এখানে 78তম। এর আগে যত আগে যাবে তত পেছন দিকে, আর যত পরে এক এক করে বাড়বে। নেক্সট, আধুনিক ইতিহাসে ফরাসি গভর্নর দুপ্লে কে ছিলেন? এখানে আধুনিক ইতিহাসে বলতে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে যে ফরাসি গভর্নররা ছিল, তো সেখানের মধ্যে ছিল যে আধুনিক ভারতে ফরাসি গভর্নর একজন ছিল জোসেফ দুপ্লে।
ইনি ফ্রান্সের লোক। ইনি চন্দননগরে গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1741 সাল নাগাদ। সেই সময় কি হচ্ছে না, প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধটা হচ্ছে। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ফরাসি আর ব্রিটিশদের মধ্যে ভারতের কোন যুদ্ধ দুপ্লের সময় হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ বা কার্নাটিক ওয়ার বলা হয়, যেটা আরেকটা নাম কি না, এই কর্ণাটক এরিয়াকে ঘিরে এই কি হয় না, যুদ্ধ দেখা যায়। প্রথম ইঙ্গো ফরাসি, দ্বিতীয় ইঙ্গো ফরাসি আর তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ। এই সময় এখানে শুধু কর্ণাটক না, কর্ণাটক দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে কোন কোন এরিয়া এর আশেপাশে যে নিজাম মানে হায়দ্রাবাদ, এই এরিয়াতেও কিন্তু আধিপত্য একটু একটু করে ব্রিটিশ বা ফরাসিরা স্থাপনের চেষ্টা করছে। এই সম্বন্ধে আরও কিছু জানি। দুপ্লের কোন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ ভারতীয় ইতিহাসে স্মরণীয়? দক্ষিণ ভারতে ফরাসি প্রভাব বিস্তারের চেষ্টা। নেক্সট, 1991 সালের পর ভারতের শিল্প উন্নয়নে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, যেটাকে বলা হয় পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। 1991 সালে ভারতে কোন অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল? উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। এখানে এলপিজি নীতি এটাকে বলা হয় একত্রে। ভারতের শিল্পনীতিতে 1991 সালে রূপান্তরের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? লাইসেন্স রাজ্যের সমাপ্তি এবং বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি। আরেকটা কথা এখানে আরও প্রশ্ন আসতে পারে, এটা কোন প্রধানমন্ত্রী বা সেই সময় ভারতের অর্থমন্ত্রী কারা ছিল? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিসেবে বিবেচিত হয়। এই বিশ্বায়ন যখন ভারতে শুরু হচ্ছে 1991 সালে, এটা জুলাই মাস নাগাদ হচ্ছে, তো সেই সময় প্রধানমন্ত্রী বলা হয় পিভি নরসিমহা রাও ছিলেন প্রধানমন্ত্রী। আর অর্থমন্ত্রী কাকে বলা হয়? ডক্টর মনমোহন সিং, যিনি পরবর্তীকালে 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে ছিলেন। নেক্সট, 2025 সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেইরো, যেটা ব্রাজিলের একটা অন্যতম শহর হিসেবে পরিচিত। এটা 1960-এর দশকে, সম্ভবত 1960-এর দশক পর্যন্ত ব্রাজিলের রাজধানী ছিল। পরে এটা ব্রাজিলিয়া হয়ে যায়, কিছু প্রশাসনিক অসুবিধার জন্য রাজধানী চেঞ্জ করা হয়। আরও কিছু জেনে নিই। ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এটা প্রথমে দক্ষিণ আফ্রিকা ছিল না, পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা এখানে যোগদান করে। এখন আস্তে আস্তে ইরান, সৌদি আরব এসব দেশগুলোর কথা বলা হয় যে এগুলো আসছে। তারপরে আর্জেন্টিনা, মেক্সিকো এসব দেশেরও নাম আমরা পাই যে আস্তে আস্তে জয়েন করছে বা জয়েন করতে চলেছে, ইন্দোনেশিয়া ইত্যাদি নাম। বাংলাদেশ কি বর্তমানে ব্রিক্সের সদস্য? না, বাংলাদেশ বর্তমানে ব্রিক্সের সদস্য নয়। নেক্সট, ভারতীয় সংবিধানে 19(1) বা 19(1) অনুচ্ছেদটি কিসের সাথে সম্পর্কিত? ধারা 19-এর আবার কিন্তু অনেক কটা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে 19(1), সেটা হলো বাক ও মত প্রকাশের স্বাধীনতা। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ভারতীয় সংবিধানে 19(2) অনুচ্ছেদ কী বলে বা ধারা 19(2) কী বলে? এটি যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা শর্ত উল্লেখ করে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, শালীনতা, আদালত অবমাননা ইত্যাদি কারণে সীমাবদ্ধতা। এছাড়া আছে ভারতীয় সংবিধানে 19(1) অনুচ্ছেদের অধীনে কতগুলি অধিকার অন্তর্ভুক্ত আছে? 6টা মৌলিক অধিকার। আমাদের ভারতবর্ষে যে 7টা ছিল, এখন তো সম্পত্তির অধিকারটা উঠে গেছে, তো 6টা আছে, এই 19(1) অনুচ্ছেদের আন্ডারে আছে। আর এই 19-এর মধ্যে কতগুলো অনুচ্ছেদ পড়ছে? 19(1), 19(2) করে 19(6) পর্যন্ত আছে, মানে ABCDEF 6টা। নেক্সট, গ্রামীণ এলাকার মানুষকে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান প্রদানের মূল প্রকল্প কোনটা? দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, DDU-GKY। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। DDU-GKY প্রকল্পের লক্ষ্য কী? গ্রামীণ বেকার যুবকদের বাজার উপযোগী দক্ষতা প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। DDU-GKY এর অধীনে প্রশিক্ষণ নেওয়া যুবকদের কত শতাংশ চাকরি পায়? প্রায় 70%। এটা সরকারি হিসাব বা ডেটা অনুযায়ী। নেক্সট, ভারতীয় সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ কী নিয়ে আলোচনা করে? ভারতীয় জনগণের সাথে অসঙ্গতিপূর্ণ বা ক্ষুণ্ণকারী আইন বাতিল বলে গণ্য হবে। এটা কিসের আন্ডারে আসছে? এটা হচ্ছে যে 12 থেকে 35 যে ধারাটা, অর্থাৎ মৌলিক অধিকার, তার আন্ডারেই এটা কিন্তু আছে। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার গ্যারেন্টি দেওয়া হয়েছে? তৃতীয় অংশে বা পার্ট 3।
সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদ আদালতের ক্ষমতা সংক্রান্ত কোন বিধান দেয়? বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা প্রদান করে। আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। সম্পূর্ণ এখানে পরীক্ষায় যে যে কোশ্চেন এ রিলেটেড আরও কী কী কোশ্চেন এখানে লেখা আছে, লেখা ছাড়াও আরও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রাখছি, সেগুলো তোমরা দেখে যেও। আশা করি সেখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। এবং এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফের প্রয়োজন হলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ বলে তোমরা মেসেজ করবে, আরআরবি পিডিএফ বলে মেসেজ করবে। আশা করি অসুবিধা হবে না তোমাদের। নেক্সট, গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন কোথায় পাওয়া যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলীয় অঞ্চল ও উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহে। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বন থেকে কী ধরনের গাছ পাওয়া যায়? শাল, মেহগনি, চন্দন, রাবার গাছ ইত্যাদি। ভারতের সবচেয়ে বড় চিরসবুজ বনাঞ্চল কোথায় অবস্থিত? পশ্চিমঘাট অঞ্চলে। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। এই সম্বন্ধে আরও কিছু জানি, এটা একবার যদি রিপিট হয়ে গেছে যে পাল বংশে একবার বললাম যে বিখ্যাত শাসক আর কে হয়েছে। আর এই সম্বন্ধে আরেকটা কথা বলে রাখি, আমাদের এই যে আরআরবি ক্লাসটা চলছে, এছাড়াও দেখবে অনেকে ইউটিউবে এসএলএসটি হিস্ট্রি, এসএলএসটি যেটা এসএসসির জন্য, ওটারও ক্লাসের যে বিভিন্ন রকম পিওয়াইকিউ সেটা ছাড়া আছে। তো তোমরা এক এক করে দেখতে থাকো, তোমরা ওখান থেকেও বেশ কিছু ইনফরমেশান পেয়ে যাবে। এখানে যারা হিস্ট্রি স্টুডেন্ট আছো আর এই ক্লাসটা আরআরবি এনটিপিসিটা দেখছো, তাদেরকে আমি অনুরোধ করব ওই পিওয়াইকিউগুলো তোমরা দেখেছো, ওগুলোকে তোমরা এমসিকিউ তারপরে এসএকিউ এগুলোকে ঠিকঠাক করে প্র্যাকটিস করো, সলভ করো। আশা করি পরীক্ষায় ওখান থেকে অনেক কটা কোশ্চেন তোমাদের কমন পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। নেক্সট, কম্পিউটারে ফাইল এবং অন্যান্য ফোল্ডার সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় কী? ফাইল বা ডাইরেক্টরি ব্যবহার, যেখানে বিভিন্ন ফাইল ও সাব ফোল্ডার সাজিয়ে রাখা যায়। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কম্পিউটারে ডাইরেক্টরি বলতে কী বোঝায়? ডাইরেক্টরি বা ফোল্ডার হলো একটি ভৌতিক স্থান যা ফাইল বা অন্যান্য ফোল্ডার ধারণ করে। ফাইল ব্যবস্থায় হায়ারার্কিক্যাল বা ধারাবাহিক পদ্ধতি কী? ফাইল এবং ফোল্ডারকে শাখা ও উপশাখার মতন পর্যায়ক্রমিকভাবে সংগঠিত করা। এই যে কালকে আমি দেখবে কম্পিউটার থেকে বেশ কিছু কাল বা অন্যান্য দিন যে এক এক করে আলোচনা করলাম, ওখানে কম্পিউটারে বেশ কিছু কোশ্চেন আসছে, ওই কোশ্চেনগুলো দেখতে থাকো। যারা ওই কোশ্চেনগুলো বা আগের দিনের ক্লাসগুলোর ভিডিওগুলো তোমরা দেখোনি, তোমাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণটা দেখো। আর এই প্লেলিস্টগুলোতে এই ভিডিওগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। বা এই আরআরবির যে আমাদের এই ভিডিও যে সেকশানটা, ওখানে চেক করলে তোমরা আগের দিনের যে ভিডিওগুলো ওগুলো পরপর করে আছে ডেট ওয়াইজ, তো তোমরা ওগুলোকে দেখতে থাকো। সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে? জনগণের অধিকারের বিপরীত বা ক্ষতি সাধনকারী আইন বাতিল হবে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে? তৃতীয় অংশে আদালতের কী ক্ষমতা এই অনুচ্ছেদে? বিচার বিভাগীয় পর্যালোচনা। এটা আগে একটা পেজেও আলোচনা হলো, তো এই সম্বন্ধে আরেকবার আলোচনা করে দিলাম। তথ্য অধিকার আইন বা আরটিআই অ্যাক্ট 2005 কিসের সাথে সম্পর্কিত? নাগরিকদের সরকারি বিভাগ থেকে তথ্য চাওয়ার অধিকার নিশ্চিত করা। এ সম্বন্ধে কিছু জেনে নিই। আরটিআইয়ের আবেদন কোথায় জমা হয়? সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা বিভাগে লিখিত বা অনলাইনে। এখন আরটিআই সব জায়গায় করা যায়। আরটিআইয়ের মাধ্যমে নাগরিক কী ধরনের তথ্য চাইতে পারেন? সরকারি কাগজপত্র, নথি, প্রতিবেদন, সিদ্ধান্ত। আজকাল এখন আরটিআই যেহেতু করে দিচ্ছে অনলাইনে আরও অ্যাভেলেবেল, খুবই সুবিধা। তোমরা আরটিআই যে অনলাইন অ্যাপ্লিকেশান সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের অ্যাপ্লিকেশানে খরচ পড়বে মোটামুটি 10 টাকা থেকে স্টার্ট হচ্ছে, 10 টাকাটাই জানি। নেক্সট, দ্বৈত শাসন কি? দ্বৈত শাসন হলো প্রশাসনিক ব্যবস্থা যেখানে ক্ষমতা দুই পর্যায়ে যেমন গভর্নর ও মন্ত্রিসভা বিভক্ত হয়। এছাড়া আরও কিছু জেনে নিই। ভারতের দ্বৈত শাসন কখন চালু হয়? 1919 সালে ভারত শাসন আইন অনুযায়ী, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড যে রিফর্মস বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, সেই অনুযায়ী দ্বৈত শাসনের অপকারিতা কী ছিল? প্রশাসনের বিভ্রান্তি এবং অসামঞ্জস্যতা বৃদ্ধি। এই যে দেখো মন্টেগু চেমসফোর্ড নামটা কোত্থেকে নেওয়া হচ্ছে? চেমসফোর্ড আর মন্টেগু এরা দুজনে, একজন ভারত সচিব আর একজন ছিল কি বলে ভারতের গভর্নর জেনারেল। তো ভারতের গভর্নর জেনারেলের লিস্টটা তোমরা দেখে রাখবে।
ওখান থেকে এরকম দিয়ে দেবে যে ভারত শাসন আইন অমুক সালে 1935-এ ভারত শাসন আইনের সময় গভর্নর জেনারেল বা ভারত সচিব কে ছিলেন, ডাইরেক্ট দিয়ে দিতে পারে। তো সেইগুলো পড়া থাকলে তোমাদের সুবিধা হবে। এছাড়াও বলে রাখি যে তোমাদের এই অনেকে দেখবে বৌদ্ধ সঙ্গীতিগুলো মোটামুটি কম বেশি সবাই জানো 4টে আছে। যদি জৈন সঙ্গীতি হয় তাহলে 2টো হবে, একটা বোলভিত্তে একটা পাটলিপুত্রে। বোলভিত্তে 500 খ্রিস্টপূর্বাব্দে, 300 খ্রিস্টপূর্বাব্দে, আর পাটলিপুত্রে 512 খ্রিস্টাব্দতে হয়েছিল। আর এদিকে এছাড়া ইতিহাসে আরেকটা জিনিস হতে পারে যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ আছে। আর এছাড়া প্রতিষ্ঠাতা আর সদস্য হিসাবে মহাদেব গোবিন্দ রানাডেকে এখানে বলা হয়। তারপর বীর শালিঙ্গম পান্তুলম, এরা অনেক কটা ব্যক্তিত্বই এই যে সংস্কার আন্দোলনগুলো আছে প্রতিষ্ঠাতা, তারপরে আরও রিলেটেড সেইগুলোতে তারা কিন্তু যুক্ত আছেন। তো তোমরা এগুলো দেখে যেও, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট, অ্যাসসির পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অ্যান্ড ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই সম্বন্ধে কিছু জেনে নিই। অ্যাসসি কী কাজে ব্যবহার করা হয়? কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসে অক্ষর, সংখ্যা, প্রতীক ইত্যাদি ডেটা এনকোড তথা সংরক্ষণ ও আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। অ্যাসসি কত বিটের কোড? স্ট্যান্ডার্ড অ্যাসসি 7 বিটের এবং এতে মোট 128টি ক্যারেক্টার আছে। নেক্সট, রাজ্য বিধানসভায় সর্বোচ্চ কত আসন থাকতে পারে? ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভায় সর্বাধিক 500টি আসন থাকতে পারে। এই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বিধানসভা আসন রয়েছে? উত্তরপ্রদেশে 403খানা। বিধানসভায় একজন সদস্য নির্বাচিত হওয়ার জন্য মোটামুটি বয়সসীমা কত বা মিনিমাম? এটা হচ্ছে কমপক্ষে 25 বছর। আর পশ্চিমবঙ্গেরটা যদি থাকে, যে পশ্চিমবঙ্গ অনেক সময় পিএসসিতে দিয়ে দেয় যে ভারতের কোন রাজ্যে ডাব্লিউবিপিএসসিতে যে কোন রাজ্যে পশ্চিমবঙ্গেই বিধানসভা আসনের সংখ্যা কটা, তখন হবে 294টা। ওকে, নেক্সট, আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলেন কেন? মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের শোষণ বন্ধ করতে এবং সেনাবাহিনী ও জনগণকে ন্যায্য মূল্যে দ্রব্য সরবরাহের জন্য। তিনি যখন যুদ্ধ করছিলেন বিভিন্ন জায়গাগুলোয়, অর্থাৎ বিভিন্ন যে উত্তর ভারতের রাজ্যগুলো, দক্ষিণ ভারতের রাজ্যগুলো, এছাড়া যে মঙ্গল আক্রমণ তার সময় হয়, সেই সময় জিনিসপত্রের দাম মানে আগুনের মতন বাড়তে লেগেছিল। তো সেটা কন্ট্রোলের জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি নিয়েছিলেন। এ সংক্রান্ত আরও কিছু জেনে নিই। আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণে কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? দ্রব্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ, কঠোর নজরদারি ও গুদামিং নিষিদ্ধ করেছিলেন। তার বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কীভাবে রাজস্ব ব্যবস্থায় প্রভাব ফেলেছিল? কৃষকের কাছ থেকে নির্দিষ্ট খাজনা আদায় এবং সরাসরি বাজারে দ্রব্য উপলব্ধা নিশ্চিত করেছিলেন। নেক্সট, ভারতের মানব উন্নয়ন সূচক কত বা এইচডিআই কত? 2024 সালের অনুযায়ী ভারতের এইচডিআই 0.685, জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী। এ সংক্রান্ত আরও কিছু জেনে নিই। মানব উন্নয়ন সূচকের 3টি মৌলিক মানদণ্ড কী? জীবনকাল বা লাইফ এক্সপেক্টেন্সি, শিক্ষা বা এডুকেশন, এবং আয় বা অর্থনৈতিক অবস্থা বা পার ক্যাপিটা ইনকাম। এখানে আয় বা অর্থনৈতিক অবস্থা যেটা, এটা হচ্ছে কিন্তু পার ক্যাপিটা ইনকাম মানে কিন্তু মাথা পিছু আয়, ওভারঅলটা নয়, বোঝা গেল? তাহলে পার ক্যাপিটা ইনকাম মানে মাথা পিছু আয়টা কিন্তু ওখানে দিয়ে দেবে। এখানে হয়তো ইংলিশে না দিয়ে বাংলায় দিয়ে দিল। এবার অনেকে হয়তো ওই আয় বা অর্থনৈতিক অবস্থা দিল, কোনোটাতে হয়তো মাথা পিছু আয় বা কিছু দিতে পারে। তো সেইগুলো একটু দেখে যেও। এইরকম ছোটোখাটো জায়গা থেকেও তোমাদের কনফিউজ দিতে পারে, ছোটোখাটো জায়গা থেকেও কিন্তু তোমরা কনফিউজ হয়ে ভুল করতে পারো, যার পরিণামস্বরূপ তোমাদের নেগেটিভ মার্কিং হয়ে যেতে পারে। ভারতের এইচডিআই বিশ্বে কততম স্থানে রয়েছে? সাধারণত 130 থেকে 140তম স্থানের মধ্যে অবস্থান করে। এটা প্রতি বছর ভেদে পার্থক্য হয়, বা কখনো এগিয়ে যায়, কখনো বা পিছিয়ে যায়, সেই অনুযায়ী। নেক্সট, সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? ভারতীয় সংবিধানের 32তম অনুচ্ছেদে রয়েছে। এ সংক্রান্ত আরও কিছু জেনে নিই। সংবিধানের 32তম অনুচ্ছেদে আদালত কটি প্রতিকার প্রদান করে? এখানে 5টা প্রদান করে। হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস সহ 5টা যে রিট আছে, জারি করা আছে, সেইগুলো দেওয়ার কিন্তু ক্ষমতা থাকে। সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের প্রতিকার পাওয়া যায়? 226 নম্বর অনুচ্ছেদেও উচ্চ আদালতের যে রিট পাওয়ার সুযোগ রয়েছে। নেক্সট, আন্দামান ও নিকোবরকে কি আলাদা করেছে?
10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল, এটা আন্দামান দ্বীপ আর নিকোবর দ্বীপের মাঝখানে পৃথকীকরণকারী জলসংযোগ। এ সংক্রান্ত আরও কিছু জেনে নিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কোন অঞ্চলে অবস্থিত? বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে। 10 ডিগ্রি চ্যানেল কত চওড়া? প্রায় 150 কিলোমিটার। নেক্সট, বিহারের চিত্রকলা কোনটি? মধুবনী শিল্প বিহারের ঐতিহ্যবাহী লোকচিত্রকলা। এটা রিসেন্ট বাই 1-2 বছর আগে এটা কিন্তু দিয়েছিল বিহারের চিত্রকলা। এটা পিএসসির, এটা ওয়েস্ট বেঙ্গলের পিএসসি কোনো একটা পরীক্ষায় এইরকম ধরনের প্রশ্ন এসেছিলো। এটা কিন্তু অনেকে হয়তো অনেক রকম অপশান দেবে, এটা কিন্তু অনেকের ভুল হয় অনেক সময়। তো অ্যান্সারটা হবে মধুবনী শিল্প। নেক্সট, এখান থেকে আরও কিছু জেনে নিই। মিথিলা মধুবনী চিত্রকলা প্রধানত কোথায় আঁকা হয়? মিথিলা অঞ্চলে, বিশেষভাবে নারীরা আঁকে। মধুবনী চিত্রকলায় কোন উপাদান প্রধান? প্রাকৃতিক রং ও বিভিন্ন ধর্মীয় পুরাণ বিষয়। নেক্সট, ইসরোর 101তম স্যাটেলাইট উৎক্ষেপণ কবে হয় বা কবে আছে? 8ই মে 2025 তারিখে। এ সংক্রান্ত আরও কিছু তথ্য জেনে নিই। ইসরোর প্রথম স্যাটেলাইটের নাম কি? আর্যভট্ট। 1975 সালে উৎক্ষেপণ। এটা সবাই জানো, নাম শুনি বুঝতে পারছো। যিনি জিরোর আবিষ্কর্তা সেই ব্যক্তি, একজন ভারতের বিখ্যাত একজন ঐতিহাসিক যুগের বা প্রাচীনকালে একজন বৈজ্ঞানিক। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, কর্ণাটক। আর ইসরোর যে পূর্ণ নাম সেটাও তোমরা ভালো করে দেখে যেও, সেখান থেকে সামান্য একটু হেরফের করতে পারে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেখানে হয়তো নাসা এটাও দিয়ে দিতে পারে, কিংবা স্পেস রিসার্চ অর্গানাইজেশনের জায়গায় স্যাটেলাইট দিয়ে দিল স্পেসের জায়গায়। এরকম করে কনফিউশন দিয়ে দিতে পারে ডাইরেক্টলি। তো তোমরা ওটাকে নিজের বুদ্ধিতে খুব সুন্দর করে অ্যান্সারটা দিও। ওকে। উইন্ডোজে Ctrl+V কী কাজে ব্যবহৃত হয়? পেস্ট করতে, মানে কোনো ডেটা বা কোনো তথ্য কপি করে সেটাকে Ctrl+C মানে কপি, আর পেস্ট করে দিলাম মানে অন্য কোথাও এসে যেখানে পেস্ট করে Ctrl+V টিপে দিলাম বা ক্লিক করে দিলাম, তাহলে পেস্ট হয়ে যাবে। এই সংক্রান্ত আরও কিছু জেনে নিই। Ctrl+C কী কাজে ব্যবহৃত হয়? কপি করার জন্য। Ctrl+X কী কাজে ব্যবহৃত হয়? কাট করার জন্য। অর্থাৎ কোনো তথ্য ধরো এক্সট্রা হয়ে গেলো বা ফালতু লেখা, ওটাকে ধরো কাট করবে, তো ওইখানটা সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে Ctrl+X করে দিলে ওই লেখাটা ওখান থেকে মুছে যাবে। নেক্সট, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। আরও কিছু জেনে নিই। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর কোন কর্মসূচির অন্তর্ভুক্ত? ইউনেস্কোর ম্যানড অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির অংশ। সুন্দরবন রিজার্ভে কারা প্রধান প্রাণী? রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ ও নানা প্রজাতির পাখি। নেক্সট, অপারেশন সিন্দুর কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হতো? এই অপারেশন সিন্দুর কিন্তু এই মাস 3 মাস আগে কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এটা মে মাসে কিন্তু হয়ে গেছে। আমরা জানি কি পরিপ্রেক্ষিতে পেহেলগাঁওয়ে যারা গেছিলেন, অনেক নিরীহ যে তীর্থযাত্রীরা, তাদের ওপর সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে তাদেরকে অনেককে হত্যা করেছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই অপারেশন সিন্দুর পরিকল্পনাটা গ্রহণ করেছিল। এ সম্বন্ধে বলে দিই, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কি না সেনাবাহিনী, প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মিলিতভাবে পরিচালিত ছিল এটা। ওকে। আরও কিছু জেনে নিই। অপারেশন সিঁদুরের মূল উদ্দেশ্য কী ছিল? জঙ্গি ঘাঁটি ধ্বংস, প্রতিশোধ নেওয়া। ওই যে ওদেরকে নৃশংসভাবে হত্যা করা হলো গুলি করে, সেটা একটা প্রতিশোধ নেওয়া ছিল। এবং জঙ্গিরা যেহেতু করেছে, তো জঙ্গি ঘাঁটিগুলোকে আমাদের কি করা হয়েছিল না, টার্গেট নিয়ে এক এক করে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই অপারেশনের কৌশলগত নেতৃত্ব কে দিয়েছিলেন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং NTRও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নেক্সট, DRDOর PSIV কোন অভিযানের সাথে সম্পর্কিত? এটা বোধহয় ভুল আছে। হ্যাঁ, PSLV কোন যানের সাথে সম্পর্কিত? বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল যেটা, এটা হচ্ছে মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থা, বিশেষ করে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। PSLVর ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। এখানে স্যাটেলাইটের জায়গায়, এখানে হয়তো ইসরোর যেমন বললাম স্পেসের জায়গায় স্যাটেলাইট, এখানে স্যাটেলাইটের জায়গায় স্পেস করে দিল, পোলার স্পেস লঞ্চ ভেহিক্যাল। এরকম করেও কিন্তু কনফিউশন করতে পারে। তা বুঝতে পারছো কীরকম করে কনফিউশন করা একটা সম্ভাবনা থাকতে পারে। আরও কিছু জেনে নিই এ সম্বন্ধে। PSLVর প্রথম উৎক্ষেপণ কখন হয়? 20 সেপ্টেম্বর 1993 সালে প্রথম হয়।
পিএসএলভি কোন প্রতিষ্ঠানের অন্তর্গত? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কোন দুটি দেশ ডিএটি চুক্তিতে স্বাক্ষর করেছে? ভারত এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, বা যেটাকে ইংলিশে পুরো নাম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ডেট চুক্তি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনও পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি। সাপটা বা তাসখণ্ডের জন্য দেশ আলাদা, বিভিন্ন দেশ অনুযায়ী যে বিভিন্ন রকম চুক্তি, মিলিটারি যে এক্সারসাইজ সেগুলো থাকে। ভারত ইউএইর মধ্যে ইকোনমিক পার্টনারশিপ, নিরাপত্তা, প্রযুক্তি আর ট্রেড সংক্রান্ত চুক্তি হয়েছে। আরও কিছু জেনে নেওয়া যাক। ভারত সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রধান কোন অর্থনৈতিক চুক্তি হয়েছে? সিইপিএ, কেপা, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। ড্যাট চুক্তির মূল বিষয়বস্তু কী? মূল বিষয়বস্তু হলো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি বিনিময়। এখানে লেখাটা একটু নিচের দিকে নেমে গেছে, এটার জন্য মার্জনা চাইছি। আমি উত্তরটা বলে দিলাম, আশা করি আর অসুবিধা হবে না তোমাদের। নেক্সট, 44তম সংবিধান সংশোধনীতে 300 ক ধারায় কোন অধিকার যুক্ত করা হয়েছিল এবং কোনটি বাদ দেওয়া হয়েছিল? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে 300A তে আইনি অধিকার হিসাবে যুক্ত করা হয়েছিল। আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও যদি এরকম টাইপের কোশ্চেন থাকে আমি বারবার বলছি যে 300A 44তম সংবিধান সংশোধনীতে হয়। এটা 1978 সালে। এর লাস্ট সংখ্যাটা কীভাবে মনে রাখবে, অনেক সময় কনফিউশন হয়, 76 না 78 না 72, তো সেটাও বলে দিয়েছিলাম। এটা 4+4 = 8। আর যেটা 46তম সংবিধান 46তম সংবিধান সংশোধনী যেটা, ওটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী, ওটা হচ্ছে 4+2 = 6। মানে দুটো সংখ্যাকে কিন্তু যোগ করে দিলেই ওই সংবিধান সংশোধনী যেটা আছে কততম, ওই দুটো সংখ্যাকে একে অপরের সাথে যোগ করে দাও, যে লাস্টের নাম ডিজিটাল নাম্বার বেরোবে বা সিঙ্গেল ডিজিট হোক যাই হোক, ওইটা কিন্তু এই সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে যে এক হবে, একই ফর্মুলা কাজ করবে তা কিন্তু নয়। এ সম্বন্ধে আরও জেনে নিই। 44তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? 1978, যেটা এক্ষুনি বললাম। এই সংশোধনীতে আটকের বিরুদ্ধে অধিকারে কী পরিবর্তন হয়েছিল? স্বেচ্ছাচারী আটক থেকে সুরক্ষার বিধান আরও শক্তিশালী করা হয়। 42তম সংবিধান সংশোধনীতে রাজ্য তালিকা থেকে কোন কোন বিষয়সমূহ সমকালীন তালিকায় স্থানান্তরিত হয়েছিল? শিক্ষা, বন, বন্যপ্রাণী ও পাখি সুরক্ষা এবং বিচার প্রশাসন। আরও কিছু জেনে নিই। 42তম সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় কটি শব্দ যোগ হয়? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ওকে, 42তম সংশোধনী কোন বছর হয়েছিল? 1976 সালে। একটু আগে আমি কিন্তু বললাম এই রিলেটেড, তো দেখলে আমি যেটা বললাম আমি পরে এতেই কিন্তু মিলে গেল। তো তোমরা খুব ভালো করে এই ট্রিক্সগুলো বা এই কোশ্চেনগুলো দেখে যেও, আশা করছি তোমরা লাভবান হবে। আর আমাদের এই পিডিএফগুলো তোমরা যদি পেতে চাও তাহলে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং মেসেজ করতে পারো পিডিএফ বলে, তো এখানে লিখে দিও আরআরবি এনটিপিসির পিডিএফ, তো তোমাদেরকে প্রোভাইড করা হবে। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? ফজল আলী ছিলেন চেয়ারম্যান, KM পানিক্কর, আর এছাড়া হৃদয়নাথ কুঞ্জরু। আরও কিছু জেনে নিই এসব রিলেটেড। এই কমিশন কবে গঠিত হয়? 1953 সালে আগস্ট মাসে। কমিশনের রিপোর্ট কবে জমা পড়ে? 1955 সালে অক্টোবর মাসে। এই যে রাজ্য পুনর্গঠনগুলো হচ্ছে, রাজ্যগুলো কী আধারে পুনর্গঠন হচ্ছে, এগুলো কিন্তু মনে রাখবে ভাষার ভিত্তিতে। ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তারপরে এক এক করে আমরা মহারাষ্ট্র, গুজরাটটা দেখতে পাই 1960 সাল নাগাদ হয় কি, যে বোম্বাই প্রদেশকে ভাগ করে মহারাষ্ট্র আর গুজরাট দুটো আলাদা আলাদা ভাষাভাষী রাজ্যে পরিণত করা হয়। গুজরাটের গুজরাটি ভাষা আর মহারাষ্ট্রের মারাঠা। এখানে নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার মূল্য, এটা সম্বন্ধে বলে দিই। তেজস্ক্রিয়তার একক দুটো রয়েছে, কুড়ি আর বেকেরেল। 1 কুড়ি মানে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 পরমাণুর বিক্ষোভ বা বিকিরণ, অর্থাৎ 1 কুড়ি = 3.7 × 10⁻10 বিকিরেল। বিকিরেল হলো প্রতি সেকেন্ডে একটি বিকিরণ, তাই তেজস্ক্রিয়তার মূল্য বেকেরেল বা কুড়ি এককে প্রকাশ করা হয়। এটা কোশ্চেন পরীক্ষায় এসেছে, এই রিলেটেড কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। তেজস্ক্রিয়তা পরিমাপের আর কি কোনো একক আছে? এর উত্তর হচ্ছে গ্রে আর সিভার্ট
এরা বিকিরণের শোষিত পরিমাপ বা তার ক্ষতিকর প্রভাব পরিমাপ করতে ব্যবহৃত হয়। ওই যে রেডিয়েশনগুলো বেরোয় যে পরমাণু কেন্দ্র থেকে, সেগুলো মেজারমেন্টের জন্য এগুলো লাগে। তেজস্ক্রিয়তে শরীরের ওপর কী প্রভাব ফেলে? তেজস্ক্রিয় কণা শরীরে কোষ ধ্বংস করতে পারে। ক্যান্সার চিকিৎসাতেও এটা কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট, রানী অবন্তীবাই কোন রাজ্যের বাসিন্দা? রানী অবন্তীবাই লোধি ছিলেন বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের রামগড়, বর্তমানে দিনদৌড়ি জেলার বাসিন্দা। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং রামগড়ের রানী ছিলেন। ব্রিটিশ পিরিয়ডে এই যে মধ্যপ্রদেশ রাজ্যটা, এটা কি ছিল? রানী এটা এই সম্বন্ধে আরও কিছু বলে দিয়ে বলছি। রানী অবন্তীবাই কোন বছর স্বাধীনতা সংগ্রামী? 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় তিনি সক্রিয় একজন সদস্য ছিলেন। তিনি কোন রাজ্যে রাজত্ব করেছেন? মধ্যপ্রদেশের রামগড় রাজ্যের রাজত্ব করেছিলেন। ব্রিটিশ আমলে কিন্তু এটার মধ্যপ্রদেশ নাম ছিল না, এর নাম ছিল সেন্ট্রাল প্রভিন্স। ঠিক উত্তরপ্রদেশের নাম ছিল কি? যুক্তপ্রদেশ। ওকে। লাক্ষাদ্বীপকে কোন চ্যানেল, কোন ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে? এটা হচ্ছে লাক্ষাদ্বীপকে বিভক্ত করেছে 8 ডিগ্রি চ্যানেল। ওটা আন্দামান আর নিকোবর করেছিলাম 10 ডিগ্রি, আর এটা 8 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেল লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে মালদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করে। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মধ্যে কোন চ্যানেল আছে? 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপের কালপেনি ও সুহেলি পাড় দ্বীপ যোগ করে। এখানে ছোটোখাটো বা ছোট বড় মিলিয়ে মোটামুটি এই লাক্ষাদ্বীপের আন্ডারে, দ্বীপপুঞ্জের আন্ডারে বলা হয় 36টা না দ্বীপ আছে, ছোটোখাটো বড় সব মিলিয়ে। মালদ্বীপ কোন দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত? শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালদ্বীপ। ভারতেরও কিন্তু দক্ষিণ পশ্চিমেই এটা অবস্থান আছে। মালদ্বীপ ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্র, যার রাজধানী মালে। আর এরও কিন্তু মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কার ভারতের মতন রুপি বা রুপিস। ওকে। সৌরভ চৌধুরী কোন মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? সৌরভ চৌধুরী পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল বা ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। তিনি ISSF বিশ্বকাপ 2019-এ এই ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। সৌরভ চৌধুরী কত বছরের কোন রাজ্য থেকে এসছেন? কত বছরের বলছি, কোন রাজ্য থেকে এসছেন? তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, উত্তরপ্রদেশ থেকে এসেছেন। তিনি অন্য কোন পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? 50 মিটার পিস্তল জাতীয় ট্রায়ালে তিনি স্বর্ণপদক জিতেছেন। রিসেন্টলি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো দেখে যেও কয়েক মাসের, আশা করি সেখান থেকেও কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 1857 সালে কাকে বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ কী বলে, দ্বিতীয় বাহাদুর শাহ উপাধি দেওয়া হয়েছিল? বাহাদুর শাহ জাফরকে ভারতের শেষ মুঘল সম্রাট। বাহাদুর শাহ জাফরের পূর্ণ নাম কি? মির্জা আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ জাফর। তার কিন্তু ছদ্মনাম হচ্ছে জাফর, সেই জন্য তাকে অনেকে জাফর নামটা দেয়। বাহাদুর শাহ জাফর কবে কোথায় জন্মগ্রহণ করেন? 24শে অক্টোবর 1775 সালে দিল্লিতে। আর তিনি মারা যান কোথায়? রেঙ্গুনে 1858 সালে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং তিনি 1866 সাল নাগাদ, 1858 কয়েক বছর পর অর্থাৎ 1866-তে তিনি রেঙ্গুনে নির্বাসনকালীন অবস্থায় মারা যান। নেক্সট, ইনফ্রাসোনিক শব্দের ফ্রিকোয়েন্সি কত? 20 হার্জের কম। আরও কিছু জেনে নিই এর ব্যাপারে। ভারতের শ্রবণ সীমা কত থেকে কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। ইনফ্রাসোনিক শব্দ কোথায় ব্যবহৃত হয়? ভূমিকম্প গবেষণা, প্রাণী যোগাযোগ ও শিল্পক্ষেত্রে। উপদ্বীপ ভারতের উভয় পাশে কোন সমুদ্র অবস্থিত? এটা হচ্ছে পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর। কি না, ওই তো পূর্বে বঙ্গোপসাগর আর পশ্চিমে আরব সাগর, এগুলো এক প্রকার কি বঙ্গোপসাগর বলা হয়। বে অফ বেঙ্গল তো মূলত যে উপসাগর, সেটা সকলেই জানো। ভারত মহাসাগর ভারতের একটা, পৃথিবীর যে 5টা বড় মহাসাগর তার মধ্যে আয়তনের তৃতীয় বৃহত্তম হচ্ছে এই ভারত মহাসাগর। এই রিলেটেড কিছু জেনে নিই। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। আরব সাগরের তীরে প্রধান কোন বন্দর আছে? মুম্বাই বন্দর। নির্দেশিকা নীতিমালার উদ্দেশ্য কী? ভারতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই রিলেটেড কিছু জেনে নিই। নির্দেশিকা নীতিমালা কি আইনগতভাবে বলবৎ? না, তা আদালতে বলবৎ নয়। নির্দেশিকা নীতিমালা সংবিধানে কোন অংশে আছে? অংশ নম্বর 4 বা 4 পার্টে। এটা কি? ডিপিএসপি, যেটাকে ডিপিএসপি বলা হয়, সেটাই নির্দেশমূলক নীতি। এটা হচ্ছে কত না 12 থেকে 35 হচ্ছে
মৌলিক অধিকার, আর 36 থেকে 51 এ অবধি কি বলা হয়, 51 পর্যন্ত বলা হয় যে ডিপিএসপি। ভারত সরকারের প্রধান পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারোড ডোমার মডেল অনুযায়ী। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। হ্যারোড ডোমার মডেল কী বোঝায়, কি বোঝায়? বিনিয়োগ ও মূলধন গঠন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায়। ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে। নেক্সট, হাইড্রোক্সিবেনজিনের রাসায়নিক নাম কি এবং এটি কিভাবে তৈরি হয়? রাসায়নিক নাম হচ্ছে ফেনল। বেনজিন থেকে সালফোনিক অ্যাসিড বা ক্লোরোবেনজিনকে NaOH এর সাথে বিক্রিয়া করিয়ে এটা তৈরি হয়। এটা রিলেটেড কিছু জেনে নিই। ফেনল কোন ধরনের যৌগ? দুর্বল অম্লীয় অ্যারোম্যাটিক যৌগ। ফেনলের ব্যবহার কি? জীবাণুনাশক এবং রাসায়নিক উৎপাদনে এটা ব্যবহৃত হয়। স্বাধীনতার সময় ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয় তখন পরাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেন, আবার স্বাধীন ভারতের প্রথম যদি ভাইসরয় বলে তখন লর্ড মাউন্টব্যাটেন। এ সম্বন্ধে কিছু জেনে নিই। লর্ড মাউন্টব্যাটেন কবে ভারতে আসেন? 1947 ফেব্রুয়ারিতে ভারতে আসেন। ভারতের স্বাধীনতা লাভের তারিখকে কম বেশি সকলেই জানো, 15ই আগস্ট 1947 তারিখে। আর স্বাধীন ভারতের শেষ ভাইসরয় যদি বলা হয় বা গভর্নর জেনারেল, তখন হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। এই একজন ব্যক্তিই ছিলেন, ইনিই ছিলেন একমাত্র ভারতীয় যিনি এই গভর্নর জেনারেল বা ভাইসরয় পদে ছিলেন। এরপর থেকে সব রাষ্ট্রপতি পদ হয়ে যায়। 1950 সালে 26শে জানুয়ারি থেকে সেটা বলবৎ হয় কি না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি আর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। 312 ধারাটি নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত। কোন বিষয়গুলির সাথে? এটা হচ্ছে সর্বভারতীয় পরিষেবার সাথে। এটা দুবার এখানে রিপিট হয়েছে, কোশ্চেনের সাথেও আছে আবার অ্যান্সারের সাথেও। এই রিলেটেড আরও কিছু জেনে নিই। 312 ধারা সংবিধানের কোন অংশে আছে? এটা হচ্ছে পার্ট 11-এ আছে। সর্বভারতীয় পরিষেবার 3টি শাখা কি? IAS, IFS আর IPS। ভারতের প্রথম AI নিউজ অ্যাঙ্কারের নাম কি? অঙ্কিতা। এই রিলেটেড কিছু জেনে নিই। AI নিউজ অ্যাঙ্কারের সুবিধা কি? দ্রুত নির্ভুল সংবাদ পরিবেশন। AI নিউজ অ্যাঙ্কার কি মানুষের পুরোপুরি বিকল্প হতে পারে? না, মানুষের বিচারপথ এখনও অপরিহার্য। গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। এই রিলেটেড কিছু জেনে নিই। গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের কাজ কি? গ্রামীণ অবকাঠামো ও কর্মসংস্থান বৃদ্ধি। একটি প্রধান গ্রামীণ কর্মসূচির নাম বলুন। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, বা যেটাকে 100 দিনের কাজ বলা হয়, MGNREGA। নেক্সট, কোন ছবিটি 2025 সালে লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে? ফ্লো। এই রিলেটেড কিছু জেনে নিই। লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ড কি? দর্শকের ভোটের ভিত্তিতে দেওয়া চলচ্চিত্র পুরস্কার। ফ্লো ছবির ধরন কি? জনসচেতনতামূলক চলচ্চিত্র। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত? 5 বছর। এই রিলেটেড কিছু জেনে নিই। রাষ্ট্রপতি কি পুনর্নির্বাচিত হতে পারেন? হ্যাঁ। রাষ্ট্রপতি নির্বাচন কারা করে? সংসদের সদস্য ও রাজ্যের বিধায়করা নির্বাচনী কলেজের মাধ্যমে বা ইলেকটোরাল কলেজ যেটাকে বলে ওর মাধ্যমে কিন্তু করে থাকে। বিভিন্ন দেশে এই পদ্ধতিটা কিন্তু ফলো করা হয়। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কখন ভাষণ দেন? 20শে মে 2025 তারিখে। এই রিলেটেড কিছু জেনে নিই। হুয়ের পূর্ণরূপ কী বা পূর্ণ নাম কী? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই বক্তব্যের প্রধান বিষয় কী ছিল হুয়ের? এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটি কখন চালু হয়েছিল? সেপ্টেম্বর 2014-তে। রিলেটেড প্রশ্ন উত্তর জেনে নিয়ে এই সম্পর্কে। মেক ইন ইন্ডিয়ার উদ্দেশ্য কী? দেশি উৎপাদন বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ। মেক ইন ইন্ডিয়া কোন প্রধান খাতগুলো লক্ষ্য করে তৈরি? ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স, টেক্সটাইল ইত্যাদি। তামিলনাড়ুতে কি জীবমণ্ডল সংরক্ষণগার আছে? হ্যাঁ, নীলগিরিতে আছে। রিলেটেড প্রশ্ন আর উত্তর হচ্ছে জেনে নিই এই ব্যাপারে। জীবমণ্ডল সংরক্ষণগারের উদ্দেশ্য কী? প্রকৃতির জীববৈচিত্র্য সংরক্ষণ। তামিলনাড়ু আরেকটি জাতীয় উদ্যানের নাম বলুন। মুদুমালাই জাতীয় উদ্যান। নেক্সট,
কোন জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত? মুদুমালাই জাতীয় উদ্যান। এর রিলেটেড কিছু প্রশ্নও দেখে নিলে, আর এই যে পরীক্ষাটায় প্রশ্নটা এসছে এটাও দেখলে আরও কিছু জেনে নিই। মুদুমালাই জাতীয় উদ্যানে গুরুত্বপূর্ণ প্রাণী কী, এখান থেকেও আসতে পারে কোশ্চেন। বাঘ, হাতি আর হরিণ। প্রতিটা যে জাতীয় উদ্যান থাকে ওখানে কিন্তু একটা ফাংশন থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কী কী প্রাণীর জন্য এই জায়গাটা বিখ্যাত বা কিছু, বোঝা গেল? এটি কোন জীবমণ্ডল সংরক্ষণ অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের, এটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। নবভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় 100% সম্পূর্ণ শিক্ষিত রাজ্য কোনটি? ত্রিপুরা। এই রিলেটেড কিছু জেনে নিই। নবভারত সাক্ষরতা কর্মসূচির লক্ষ্য কী? অক্ষর জ্ঞানহীনতা দূর করা। ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার কোন রাজ্যে? ত্রিপুরা। এখানে এটা নিয়ে কিন্তু একটু সর্বোচ্চ সাক্ষরতার হার কেরালাও দাবি করে, আবার রিসেন্টলি যেটা এই উত্তর পূর্ব ভারতেরই একটা রাজ্য, এরাও কিন্তু দাবি করেছে। তো তোমরা এই রিসেন্ট ডেটাগুলো যেগুলো সেগুলো দেখেছো, এগুলো কিন্তু বছর বছর বা খানিক সময় অন্তর অন্তর চেঞ্জ হয় ডেটাগুলো। কোনটি একটি বহুমুখী নদী উপত্যকা কর্মসূচি দামোদর উপত্যকা প্রকল্প? এটা তো মেমোরি বেস কোশ্চেন, তো এখানে অপশানগুলো ছিল, এত অপশান মনে থাকে না, তো যেটা সঠিক উত্তর সেটা কিন্তু নেওয়া হয়েছে, সেটা তো দামোদর উপত্যকা প্রকল্প। এই রিলেটেড কিছু জেনে নিই। দামোদর উপত্যকা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ। ভারতের আরও দুটি বহুমুখী নদী উপত্যকা প্রকল্পের নাম বলুন। তুঙ্গভদ্রা প্রকল্প, কাবেরী প্রকল্প, কাবিনী লিখেছে, এটা সম্ভবত এটা কাবেরী হবে, কাবেরী প্রকল্প। ডিপিএসপির উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ডিপিএসপি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই রিলেটেড কিছু জেনে নিই। এখানে ওটা রিলেটেড একটা কোশ্চেন আগের পেজে হয়ে গেছে। মেক ইন ইন্ডিয়ার সূচনা কবে হয়? 25 সেপ্টেম্বর 2014। এই রিলেটেড আরও কিছু জানি। মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য কী? ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রতীক কী? গিয়ার চাকা খচিত সিংহ। দেশের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপক কে? লিসা। এ সম্বন্ধে জেনে নিই। লিসা কোন ভাষায় সংবাদ উপস্থাপন করে? বাংলা। ভারতের প্রথম জাতীয় স্তরে এআই সংবাদ উপস্থাপককে? এআই আন্না। সিডির পূর্ণরূপ কি? কম্প্যাক্ট ডিস্ক। এ সম্বন্ধে কিছু জেনে নিই। সিডি প্রথম কোন বছরে বাজারে আসে? 1982-তে। সিডিতে ডেটা সংরক্ষণের সাধারণ ক্ষমতা কত? প্রায় 700 MB। আজকে তোমাদের আলোচনা করলাম 14ই আগস্টে যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেনগুলো যেগুলো এসছে, এবং এই রিলেটেড যে সম্ভাব্য কোশ্চেন আসতে পারে বা কী উত্তর, সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা এগুলোকে দেখতে থাকো, ফলো করো। আরও বেশ কিছু কোশ্চেন, এবং আগের দিনে যারা কোশ্চেনগুলো দেখোনি সেইগুলোকেও অনুরোধ করলাম তোমরা কাইন্ডলি দেখো, সেখান থেকেও অনেক পরীক্ষা অনেক কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।